অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শুধু ঢাকায় নয়, পুরো দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। নানা ক্ষেত্রে 21শে পদক 2026 পেলেন 9 ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। শস্য, মৎস্য, পশুপালন খাতে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত। বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক রাখতে সুদ হার কমানোর প্রত্যয় নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের। হবে না কেন্দ্রীয় ব্যাংকে কোনো মব। নতুন গভর্নর মহোদয় এসে প্রথমেই বলেছেন আমি গুড গভর্নেন্স নিশ্চিত করতে চাই। তখন স্বাভাবিকভাবেই ওই প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো ক্ষোভ সঞ্চার করার অবকাশ থাকে না। রাজধানীর হাজারীবাগে কিশোরী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত কাঁঠাল বাগান থেকে আটক। জব্দ ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অমর একুশে বইমেলা শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশ দিয়ে তিনি বলেছেন, প্রাণের এই মেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার। এ সময় বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ শুরুর প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি। বলেন, অমর একুশে বইমেলা নিছক উৎসব নয়, বরং এই মেলা কিভাবে সবাইকে বইপ্রেমী করতে পারে তা নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে এবছর বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। বিভিন্ন ক্ষেত্রে গৌরবদীপ্ত অবদান রাখায় 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21শে পদক তুলে দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21শে ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চিরজাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে প্রথম 21শে পদক প্রবর্তন করেন। নির্বাচন, নতুন সরকার গঠন সহ নানাবিধ কারণে এবছর কয়েকদিন পিছিয়ে ফেব্রুয়ারির শেষ ভাগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় 21শে পদক প্রধান অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন রাষ্ট্রীয় সম্মাননা। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় মাহবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার ও সাংবাদিকতায় শফিক রেহমান। সঙ্গীতে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন প্রয়াত এবির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো হার্ড রক ধারার সঙ্গীতের দল হিসেবে 21শে পদক পায় ওয়ারফেস।
বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয় স্মারক। 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আগামীর উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান তিনি। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। 1976 সালে 21 পদকের প্রবর্তন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে ফিরেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শস্য উৎপাদন, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত এলো। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। ব্রিফিংয়ে তিনি বলেছেন, এই ঋণ মওকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে। সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য উৎপাদন, মৎস্য, পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন বলেও প্রত্যাশা সরকারের। এতে জাতীয়ভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, আমদানির উপর নির্ভরতাও কমবে। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। তার বয়স 19 বছর। এ ব্যাপারে ব্রিফ করছেন রমনা থানার ডিসি মোহাম্মদ মাসুম আলম। আমরা সরাসরি সেই ব্রিফিং এ যাচ্ছি। আচ্ছা, আমরা একটু পরেরটাই যাই। পরেরটাই এটাও মোটামুটি আপনারা সবাই জানেন, সবকিছু জানেন যে পরের অংশটা মানে এটা যে গত 24 তারিখে আপনারা জানেন যে সচিবালয়ের একজন কর্মকর্তা তথ্য অধিদপ্তরে চাকরি করেন শামীম খন্দকার। উনি 3:30 দিকে তার বাসা থেকে এবং পরবর্তীতে তার ছেলের নাম্বার থেকে ফোন আসে যে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, অপহরণ করা হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাচ্ছিল 50,000 টাকা। তো এইটা সে শোনা পরে, যেহেতু একটাই মাত্র ছেলেরা হচ্ছে আফফান সাইদ, তো সে খুব ভেঙে পড়ে এবং দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল যে আসলে এটা তো তার জন্য বিরাট একটা দুঃসংবাদ যে সে ওই সময়ে যেহেতু সচিবালয়ে চাকরি করে নামার সময় দেখে যে মাননীয় প্রধানমন্ত্রীও বের হচ্ছিল বা বের হবে এরকম একটা অবস্থা ছিল। তখন সে ওই প্রোটোকলে তো একটু যাওয়া মুশকিল, তারপরেও সে দৌড়াদৌড়ি করতেছিল। এখানে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে তখন কিন্তু তাকে অ্যালাউ করার পরে সে কান্নাকাটি করতেছিল। তো একটা পর্যায়ে তার কাছ থেকে শুনে যে আসলে মাথা ঠান্ডা করে যে কি হয়েছে আমার একটু বলেন। তবু তার কাছ থেকে যখন শুনছে যে এবং ছোট বাচ্চা অপহরণ হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাইছে, বিষয়টা অনেক মানে সিরিয়াস আর কি। তো তখনই কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যেহেতু শুনছে যে আমাদের রমনা এলাকার ভিতরে এই ঘটনা ঘটছে, তখন আমাকে ফোন দিয়েছিল। পরে আমি প্রথম দিকে ধরতে পারি, পরে আমরা কথা হয়েছে। তো একটা নির্দেশনা ছিল যে এটা যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করি এই যে বাচ্চাটাকে। তো ইতিমধ্যে তাকেও পাঠিয়ে দেয়। তার সাথে আমরা যোগাযোগ করতেছিলাম এই শামীম খন্দকারের সাথে। তো ওনার নাম্বার নিয়ে পরে আমরা যোগাযোগ করলাম যে কোন নাম্বার থেকে কথা বলতেছেন। ওই নাম্বারটা আমরা নিয়ে আমরা ওই নাম্বারটা ট্র্যাকিং এর লাগাই দিয়ে আমরা টিমটা রেডি করে পাঠিয়ে দিই ওই এলাকায় যেখানে দেখা যাচ্ছে আর কি। তো সাথে সাথে আমিও তাকে এর মধ্যে পেয়ে যাই, সাথে যাই। এর মধ্যে কথা হচ্ছিল, বারে ফোন দিচ্ছিল। এরপরে 30,000 টাকা, শেষ পর্যন্ত 10,000 টাকায় নেমে আসছিল আর কি, ওই যে মুক্তিপণের টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছিল দিবে কিভাবে, এটা ওই বিকাশ নাম্বারটা সে দিচ্ছিল না, বলছে দিব বলে কিন্তু দিচ্ছিল না। তো পরে আমরা যখন ওই এলাকায় আমাদের টিম যখন ঘুরতেছিল ওই যে কাছাকাছি এলাকায়, তো
তো তারা ছিল মূলত চামেলি বাগের ওখানে মানে একটা ওই আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং 10 তলার মতো বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে ডোমিনো আর কি বিল্ডিং, তো এই বিল্ডিংয়ের মোটামুটি 7 তলায় ছিল তারা আর কি। বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সকালে দায়িত্বভার গ্রহণের পর তিনি ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, নির্বাহী পরিচালকদের সাথে বৈঠক করেন এবং জানান কেন্দ্রীয় ব্যাংকে আর কোনো মব হবে না। বলেন বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক রাখতে সুদ হার কমানো হবে, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়টি অগ্রাধিকার পাবে। এ সময় গভর্নরকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতি অবহিত করেন কর্মকর্তারা। বুধবার তাকে 4 বছরের জন্য নিয়োগ প্রদান করে অর্থ মন্ত্রণালয়। দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান বৈঠকে গভর্নর তার কর্মপরিকল্পনা তুলে ধরেন, জানান অর্থনীতিতে কোথায় অর্থনীতিকে নিয়ে যেতে চান। নতুন গভর্নর মহোদয় এসে প্রথমেই বলেছেন আমি গুড গভর্নেন্স নিশ্চিত করতে চাই। একটি প্রতিষ্ঠানে যখন গুড গভর্নেন্স থাকে, একটি প্রতিষ্ঠানের যখন পদোন্নতি মেধাভিত্তিক হয় এবং পদোন্নতি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে, যখন সেখানে কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ হস্তক্ষেপ না থাকে, তখন স্বাভাবিকভাবেই ওই প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো ক্ষোভ সঞ্চার করার অবকাশ থাকে না। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দুপক্ষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বেড়েই চলেছে। ঘুষ, লেনদেন, পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে দুপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়। এদিকে প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগে বিচার কার্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাবাসের সাজাপ্রাপ্ত খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিদায়ের পর থেকেই ঘুষ লেনদেনের অভিযোগ সহ অন্তকলহ প্রকাশ পায় প্রসিকিউশন টিমে। তিক্ততা বাড়তে বাড়তে দুই পক্ষই সংবাদ বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটরের সামনে প্রশ্ন উঠে দুই পক্ষের দ্বন্দ্বে ট্রাইব্যুনালের সামগ্রিক বিচারে প্রভাব ফেলছে কিনা। একদম না, কিচ্ছু বিচারকে প্রভাবিত করবে না। এটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন এটা আমরা আইসিটি ট্রাইব্যুনাল আমরা যারা কাজ করি আমরা একটা পরিবারের সদস্য, আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু হলে হতে পারে, কিন্তু এইটা আমাদের বিচারের সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের ৭৬ বছর বয়সী খান আকরামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার তার আপিল মঞ্জুর করে খালাস দেন। 4 জন সাক্ষী ক্যাটাগরিক্যালি তাদের এই অভিযোগটাকে সমর্থন করেছে এবং 4 জনই বলেছে যে তাদের সামনে তারা দেখেছে যে তাকে গুলি করে হত্যা করতে দেখেছে। জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিলেট ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে। অভিযোগ ছিল অ্যাবডাকশন অ্যান্ড মার্ডারের, যে ওনার বিরুদ্ধে উনি ছিলেন যে 13 ডিসেম্বর 1971 সালে উনি সহ আরও কয়েকজন ওনার বিরুদ্ধে অভিযোগ একজনকে ফ্রিডম ফাইটারকে কিডন্যাপ করেন এবং পরবর্তীতে ওনাকে মার্ডার করেন। এদিকে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় সাক্ষ্য গ্রহণ হয় বৃহস্পতিবার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় 4টি হত্যা মামলা সহ 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 5 মামলার মধ্যে 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, আর জুলাই আগস্টে হত্যা চেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে তিনি জামিন পান। এর আগে 2024 সালের 20 আগস্ট হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের ৫লাশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। সড়ক মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে সেখানে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সড়ক পরিবহন, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে নৌমন্ত্রী জানান, নৌপথে যাত্রা নিরাপদ করতে ঈদের আগে এবং পরে মোট 10 দিন বাল্কহেড স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। আরও জানান, 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত থাকবে, অবৈধ পার্কিং করা যাবে না। চাঁদাবাজি আর চাঁদা এক নয় এমন মন্তব্য করে তিনি বলেন, মালিক শ্রমিকরা তাদের কল্যাণে চাঁদা নিয়ে জনসেবায় ব্যবহার করতে পারে, যা অবৈধ নয়। টার্মিনাল যেটা আছে সদরঘাটে যাওয়ার পৌঁছানোর পর বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয়
তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ, সেটা আপনারা মনোযোগী যদি করতে চান আমরা তৎপর আছি। স্পেসিফিকভাবে বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 মার্চ পর্যন্ত ব্যক্তি আয়ের দাখিল করা যাবে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে এনবিআর। নতুন সরকারের সময় কর আদায় আরও গতিশীল করতে চায় সংস্থাটি। চলতি করবর্ষে গেল আগস্ট থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। শুরুতে গত বছরের নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হলেও পরে তা আরও 3 দফায় বাড়ানো হয়। সবশেষ 28 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও চতুর্থবারের মতো 31 মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে। এখন পর্যন্ত 40 লাখ করদাতা অনলাইনে আয়কর জমা দিয়েছে। আর বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রকাশ এবং পুলিশ কর্মকর্তা ইমরান সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মানববন্ধন হয়। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মামলার রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি, আর নির্বাচিত সরকার নানা ধরনের পরিবর্তন করেছেন। তারা আরও জানান, ইমরান গুলির নির্দেশ দিলেও তাকে সাক্ষী বানানো হয়, যার ফলে তারা এখন বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। মামলার বিচার কাজে অনীহার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত বিচার নিষ্পত্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক সহ কুড়িগ্রাম 2 আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ উপস্থিত ছিলেন। এছাড়া যমুনা নিউজের এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।